Welcome to the IK Study. You are watching my YouTube channel IK Study. Today I am going to discuss with you about target score, best book and proper syllabus. পরীক্ষার আগে পরীক্ষায় কত নম্বর তুলতে হবে যদি তোমার জানা থাকে বা তোমার টার্গেটে থাকে তাহলে পরীক্ষার প্রস্তুতি সোজা হয়। পরীক্ষায় কোথায় থেকে কি প্রশ্ন আসতে পারে বা কি সিলেবাস নিয়ে গঠিত সেগুলি জানা থাকলে তোমার খাতা তৈরি করতে বা প্রিপারেশন করতে সুবিধা হবে। তুমি যদি এটাও জানো যে পরীক্ষায় কোন কোন বইগুলি পড়া উচিত বা কোন কোন বইগুলি বেস্ট প্রিপারেশনের জন্য সেগুলি জানলে তোমার পরীক্ষা সোজা হবে। আজকের মেন বিষয় হচ্ছে এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, পরীক্ষার আগে কাট আপ আর টার্গেট স্কোর কিন্তু পুরোপুরি আলাদা। আজকে কাট আপ নিয়ে কিন্তু আলোচনা নয়, আজকে হচ্ছে টার্গেট স্কোর নিয়ে আলোচনা। যে এই এমন একটা স্কোর নিয়ে আলোচনা যে স্কোরটা হলে বা তুমি স্কোর করতে পারলে তুমি প্রিলিমিনারি কোয়ালিফাই করবে। কলকাতা পুলিশের আলোচনায় কলকাতা পুলিশের যে তিনটি ধাপ আছে, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি হবে, এরপরে মাঠ হবে, এরপরে মেন হবে, এরপরে ইন্টারভিউ হবে। এই যে ধাপগুলি আছে সেই ধাপগুলি সম্বন্ধে তোমাকে স্বচ্ছ ধারণা দেওয়া, বিশেষ করে প্রিলিমিনারি এক্সাম কীভাবে কোয়ালিফাই করা যাবে সেই বিষয়ে আলোচনা করা। প্রথম যে আলোচনার টপিক সেটি হলো তুমি কি এর প্রপার সিলেবাস বা প্রপার সিলেবাস সম্বন্ধে জানো। যদি সিলেবাস সম্বন্ধে না জানো তবে সিলেবাস সম্বন্ধে একটু আলোচনা করা যাক এবং কিভাবে কোথায় থেকে নম্বর পড়লে সেটি আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। প্রথমত লক্ষ্য করো, কলকাতা পুলিশে তিনটি ডিপার্টমেন্ট থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন হবে। টোটাল 100 নম্বরের প্রশ্ন থাকবে। সেখানে আমরা সবাই জানি যে জিকে, ম্যাথ এবং জিআই 30 নম্বর, ম্যাথ 30 নম্বর এবং জিকে হচ্ছে 40 নম্বর। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 100 নম্বরের হয়। সেখানে একটি পার্থক্য থাকে, সেখানে শুধু জিকে 50 নম্বর থাকে, বাকিগুলো কম হয়ে যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কি বোঝা যাচ্ছে যে 10টা জিআই কিন্তু তাহলে 10টা জিকে বাদ দিয়ে 10টা জিআই কিন্তু বেড়ে গেছে। তাহলে এবার প্রশ্ন, সময় কিন্তু বাড়েনি। সুতরাং 10টা জিকে করতে যে সময় লাগে 10টা জিআই করতে অবভিয়াসলি দ্বিগুণ সময় লাগবে, কমপ্লেক্সে কম দ্বিগুণ সময় লাগবে। অর্থাৎ সময় কিন্তু অনেকটাই কমে গেল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমত এই ইনফরমেশনটা দিলাম। এবার আসি যে এই প্রপার সিলেবাস থেকে কোথায় থেকে কি আসে এবং সিলেবাস তুমি যদি অনেকে জিকের সিলেবাস নিয়ে কনফিউজ আছে যে স্যার জিকেতে কোন কোন বিষয়গুলি পড়লে বা পড়া উচিত সেই বিষয়টা আলোচনা করব। তুমি অবশ্যই মাথায় রেখো, জিকেতে খুব ইম্পর্টেন্ট পার্ট। আস্তে আস্তে সমস্ত বিষয়গুলি তোমাকে পড়তে হবে, কোন বইগুলি পড়তে হবে, কি আলোচনা করতে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে ভিডিওতে। এর আগে আমি বলি, আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে। আমাদের অলরেডি একটি আবাসিক কোচিং সেন্টারে কয়েকটি বিল্ডিং আছে। একটি বিল্ডিং পুরোপুরি ভর্তি হয়ে গেছে, আর একটি নতুন বিল্ডিং ওপেন করা হয়েছে। তুমি চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। আবাসিক কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য এই ফোন নম্বরগুলোতে যদি ফোন করতে পারো, সরাসরি এখানে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ব্যবস্থা পুরোপুরিভাবে ফ্রি করা আছে। তো এই সুবর্ণ সুযোগ 50 জন ছাত্রের জন্য, তাই তাড়াতাড়ি এই নম্বরগুলিতে তুমি অবশ্যই ফোন করো। যদি এই নম্বরটা ফোন না লাগে, এই নম্বরে যে কোনো দুটি নম্বরে ফোন করো। ফোন করে জানো অবশ্যই আমাদের আবাসিক কোচিংয়ে ভর্তি হয়ে যাও। কলকাতা পুলিশ, ডাব্লিউবি, আর্মি, ডিফেন্স, পুরোপুরি ডিফেন্স লাইন, সিআরপিএফ, বিএসএফ যে কোনো লাইনের জন্য এইমাত্র ভর্তি নেওয়া হচ্ছে। যে সামনে আর মাত্র 1 সপ্তাহ ভর্তি নেওয়া হবে। 1 সপ্তাহে পুরোপুরি সিলেবাস বলতে সিট কমপ্লিট হয়ে যাবে, সেই অনুযায়ী কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তাই একদম প্রথম থেকে কিন্তু পড়াশোনা শুরু করা হবে। তাই নিজেকে এই চাকরিটি পেতে, কলকাতা পুলিশের চাকরি পেতে অবশ্যই কিন্তু যে কোনো উপায়ে কলকাতা পুলিশের চাকরি পেতে অবশ্যই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। জিকেতে পড়ার জন্য প্রথম যেটা পড়তে হবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সংবিধান। ভারতের সংবিধান সম্বন্ধে 100% প্রশ্ন হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সংবিধান নিয়ে তোমরা কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণভাবে পড়াশোনা করবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাস। এই ইতিহাসে 3টে যুগ আছে, প্রাচীন, মধ্য, আধুনিক। মধ্যযুগ এবং আধুনিক যুগ, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের এই বিষয় থেকে প্রশ্ন আসবে।
এখান থেকে দেখা গেছে যে 7টি থেকে 8টি প্রশ্ন ক্যারি করবে, এখানে 2টি থেকে 3টি প্রশ্ন ক্যারি করবে। তাহলে বোঝা গেছে ইতিহাস সংবিধানে অনেকটা বিষয় কিন্তু আমাদের ক্যারি করছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আসি বিজ্ঞান। বিজ্ঞান দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিজ্ঞান, মানুষের জীবনে প্রতিনিয়ত বিজ্ঞান কি হচ্ছে। তুমি একটি লোহার রড পড়ে আছে, লোহার রডটা মরছে লেগেছে, কী ধরনের বিজ্ঞান। দুধ থেকে দই হচ্ছে, কী ধরনের বিজ্ঞান। ঘরে প্লাস্টার অফ প্যারিস করছে, এটা কী ধরনের বিজ্ঞান, বা কী কার, তার নাম কি। এই সমস্ত বিজ্ঞান কিন্তু অবশ্যই কাজ হবে। সে জীবন বিজ্ঞান হতে পারে, সে ভৌতিক বিজ্ঞান হতে পারে, বা অন্যান্য হতে পারে। তো এই সমস্ত বিজ্ঞানের বিষয়গুলি এখানেও 7 থেকে 8টি প্রশ্ন আসবে। তাহলে দেখা যাচ্ছে যে ইতিহাস থেকে 7 থেকে 8টি প্রশ্ন, বিজ্ঞান থেকে 7 থেকে 8টি প্রশ্ন আসতে পারে। আরেকটি মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ইয়েস, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স একটি বড় সিলেবাস, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সে 4 থেকে 5টি প্রশ্ন আসবে, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং এর পরবর্তী কি ইম্পর্টেন্ট হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে অনেক কিছু কিন্তু পড়াশোনার জন্য আছে। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ডে, যে ইম্পর্টেন্ট ডে, যে একটা মাসের মধ্যে যে যে 12ই জানুয়ারি কেন ইম্পর্টেন্ট, 5ই সেপ্টেম্বর কেন ইম্পর্টেন্ট, 5ই নভেম্বর কেন ইম্পর্টেন্ট, এই সমস্তগুলি যে 6 মাসের, আগামী 6 মাসের, অর্থাৎ তুমি যদি আমরা যদি বলি কলকাতা পুলিশ টার্গেট নিয়ে থাকি, তাহলে কোন কোন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়া উচিত তোমার জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স কলকাতা পুলিশের জন্য যেগুলো তোমার পড়া উচিত সেগুলি হলো, তুমি কোথায় থেকে শুরু করবে, তুমি সেপ্টেম্বর থেকে শুরু করো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই টোটাল 11 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এবার বলবে স্যার সবাই 6 মাসের বলে, আপনি 11 মাসের বলছেন কেন? এখানেই পার্থক্য। প্রথমে তুমি শুধু এই লাস্ট 6 মাস, অর্থাৎ আমরা যদি লাস্ট 6 মাস বা এই দুটো ভাগে ভাগ করলাম, এই ভাগটা শুধুমাত্র খুব অল্প পরিমাণ ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেমন এখানে যদি কোনো 4 বছর অন্তর কোনো ইভেন্ট হয়, অর্থাৎ কোনো বিশ্বকাপ হয়, সেই বিশ্বকাপ সম্বন্ধে, অলিম্পিক সম্বন্ধে, যদি বা বিশেষ কোনো হয়েছে বা বছর অন্তর হয় কোনো নোবেল পুরস্কার সম্বন্ধে, যদি এখনও আবিষ্কৃত হয়নি সেই সম্বন্ধে আলোচনা করতে হয়, তো সেই সম্বন্ধে আলোচনা করে করো। তাহলে এখানে তুমি শর্ট নোট নিয়ে পড়ো, আর এখানে তুমি ডিটেলস পড়ো, ডিটেলস পড়ো। একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মাসের কোন কোন দিকগুলো তুমি পড়বে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের একটি মাস আমি আলোচনা করলাম, একটি মাসের দেখো ইম্পর্টেন্ট ডে পড়বে, যে ওই মাসে কোন কোন দিনগুলো ইম্পর্টেন্ট, 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এই দিনগুলো ইম্পর্টেন্ট। ওখানে ওই মাসে রাজ্যে কী কী আপডেট ঘটেছে, রাজ্যের যে আপডেট ঘটেছে সেটি অবশ্যই ঘটবে। খেলাধুলার জন্য যারা গিফট পেয়েছে তারা কী হয়েছে, বা কোনো ইম্পর্টেন্ট বুক পাবলিশ হয়েছে সেইগুলো, অর্থাৎ প্রাইজ অবশ্যই পড়বে, প্রাইজ বা অ্যাওয়ার্ড পড়বে, ঠিক আছে, রাজ্যের আপডেট পড়বে। আর ন্যাশনাল স্কিম, যে জাতীয়ভাবে বা কোনো রাজ্যে বিভিন্ন রকম স্কিম লঞ্চ করা হয়, এই 5টি ডিপার্টমেন্ট ভালো করে পড়লে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পুরোপুরিভাবে পড়া হয়ে যাবে। তাহলে আমি যে গভীরে আছি না, গভীরে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে তোমায় কী কী পড়তে হবে, সংবিধান অবশ্যই পড়তে হবে, ইতিহাস অবশ্যই পড়তে হবে, প্রতিনিয়মের বিজ্ঞান অবশ্যই পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে। এরপরে আসি ভূগোল। ভারত এবং পশ্চিমবঙ্গের পুরোপুরি ভূগোল সম্বন্ধে তোমাকে নলেজ রাখতে হবে। মিনিমাম এই 6টা বিষয়কে খুব সুন্দর করে পড়াশোনা করলে ভূগোল বলতে
ভারতের রাজ্যগুলি বোঝায়, ভারতের রাজ্য, জলবায়ু, নদ নদী, ভূপ্রকৃতি সব কিছু বোঝায়। এই সমস্ত কিছু ভূগোল থেকে ভীষণ ইম্পর্টেন্ট। ভূগোল থেকে 7 থেকে 8টা কিন্তু প্রশ্ন হবে, ইতিহাস থেকে 7 থেকে 8টা প্রশ্ন হবে, বিজ্ঞান থেকে 7 থেকে 8টা প্রশ্ন হবে, সংবিধান থেকে 2 থেকে 3টে প্রশ্ন হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4 থেকে 5টা প্রশ্ন হবে। তাহলে আমি যদি ধরি 7 আর 2 9, 9 আর 7 16, 16 আর 4 20, 20 আর 7 27, 27 নম্বরের প্রশ্ন বা বেশি নম্বরের প্রশ্ন এখানে হবে প্রতিবেশী রাজ্য বা বিশ্ব থেকে। এগুলো ভারত থেকে আরও, ভূগোল থেকে আরও প্রশ্ন হবে, ভারতের রাজ্য থেকে আরও প্রশ্ন হবে। এই প্রশ্নগুলি তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও বিভিন্ন রকম প্রশ্ন আছে যেগুলো অত বেশি ইম্পর্টেন্ট নয়। তুমি এই চ্যাপ্টারগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে জিকে হবে। এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার জন্য মার্কেটে সব থেকে বেস্ট বুক, দেখো জিকের জন্য অনেক বেস্ট বুক আছে, তার মধ্যে 2টি বেস্ট বুকের নাম বলবো। সেই বুক 2টি তুমি অবশ্যই অবশ্যই কিনে রাখবে। একটি হচ্ছে তরুণ গয়াল, তরুণ গয়ালের জিকে। আরেকটি হচ্ছে লুসেন্টের জিকে। লুসেন্টের হলুদ রঙের একটি বই আছে। তরুণ গয়ালের যে বইটি মার্কেটে 300 টাকা দাম আছে। তরুণ গয়ালের এই বইটি তুমি কিন্তু অবশ্যই অবশ্যই জিকের জন্য কিনে রেখো, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমার আসি যে ম্যাথমেটিক্স সম্বন্ধে প্রথমে যেটা বলতে চাই বা অঙ্ক সম্বন্ধে যেটা বলতে চাই, অনেকের ধারণা শুধুমাত্র পাটিগণিতের উপরে ম্যাথ আসে। এই ধারণাটা কিন্তু পুরোপুরিভাবে ভুল। পাটিগণিত বেশি পরিমাণে আসে। তাহলে কী কী আসে স্যার? পাটিগণিত অবশ্যই পাটিগণিত পড়তে হবে, পাটিগণিত, বীজগণিত অবশ্যই পড়তে হবে, এবং সঙ্গে পরিমিতি করতে হবে। এই 3টে চ্যাপ্টার যদি করো তবে ম্যাথে 30% নম্বর হবে। দেখা আছে যে এখানে পাটিগণিতের মধ্যে কোনটি কত রকম প্রশ্ন হতে পারে। পাটিগণিত আসবে 20টা, বীজগণিত আসবে 5টা, পরিমিতি আসবে 5টা, তাহলে টোটাল 30টা। তাহলে বোঝা গেল পাটিগণিত 20টা, বীজগণিত 5টা, পরিমিতি 5টা। তাই প্রথম থেকে ম্যাথটি খুব ভালো করে করতে হবে, কারণ কলকাতা পুলিশে অবশ্যই বুঝে গেছো ম্যাথ আর জিআই খুব ভালোভাবে না করলে কিন্তু অবশ্যই হবে না। তাই ম্যাথ আর জিআই করে এক্সপার্ট হতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের আবাসিক কোচিংয়ে। ম্যাথের ক্ষেত্রে অবশ্যই তুমি শুধু শর্টকাট শিখলে হবে না, শর্টকাটের সঙ্গে শর্টকাট ডিটেলস শিখতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে শুধু মুখস্থ বিদ্যার উপরে শর্টকাট জেনে গেলে চাকরি হওয়া ভীষণ দুষ্কর হয়ে পড়বে। তাই শর্টকাটের সঙ্গে ডিটেলসও জানতে হবে, ঠিক আছে না? শুধু তুমি আমি যে বললাম যে 40 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, তুমি ফট করে বলে দিলে 3টে, হ্যাঁ, তাহলে কি করে পারলে? এর একটা ট্রিক আছে, সেই ট্রিকগুলো জানতে হবে বা ব্যাপারটাগুলো বুঝতে হবে। যাই হোক, আমি যাচ্ছি না। আমার হচ্ছে যে এখানে আলোচনা হচ্ছে অন্য বিষয়, যে বেস্ট বুক ম্যাথের জন্য অবভিয়াসলি বাংলার বুকে একটাই বেস্ট বুক, সেটা হচ্ছে, একদম ঠিক বলেছ, সুবীর দাস, ঠিক আছে। তারপরে চঞ্চল ঘোষকে তুমি ফলো করতে পারো। চঞ্চল ঘোষকে তুমি জাস্ট বোঝার জন্য, যারা একেবারে নতুন, কিছু কম বোঝো, তারা একবার দেখে নিতে পারো। আচ্ছা, আমি আরও বেশি করে আলোচনা করবো জিআইয়ের জন্য বেস্ট বুক। দেখো বাংলা জগতে জিআইয়ের জন্য প্রথমে যে আলোচনা করতে, যারা জিআই বোঝো না বা প্র্যাকটিস করছো, তাদের জন্য বলবো নিমেষের জিআই বলে একটা বই আছে, নিমেষের রিজনিং বলে একটা মার্কেটে বই আছে, সেটা কিন্তু তুমি ফলো করতে পারো। যারা একেবারে প্রথম হাতে খড়ি হচ্ছে বা শুরু করছো তাদের জন্য। যারা এক্সপার্টের মতো করতে চাও, তারা সুবীর দাসের জিআই বই আছে। যারা আরও ভালো এক্সপার্ট হতে চাও, যারা সুবীর দাস করে ফেলেছো, তারা কিন্তু RS আগরওয়ালের ইংরেজি ভার্সনটি করতে পারো। হয়েছে? তাহলে ম্যাথ, জিআই, জিকে সমস্ত কিছু, যেহেতু ইংলিশটা আমি আলোচনা করবো না, কারণ ইংলিশ ফ্রিতে নেই। এবার হচ্ছে কত টার্গেট স্কোর রাখলে এই চাকরিটি পাওয়া যাবে, সেই বিষয়টা আলোচনা করছি। দেখো টার্গেট স্কোর অবশ্যই এটি কিন্তু কাট অফ নয়। টার্গেট স্কোরটি তোমার মাথায় টার্গেট যে কত নম্বর তুলতে হবে। আমি 3টে ডিপার্টমেন্ট করব, 3টে ডিপার্টমেন্টে। আচ্ছা, এখানে ম্যাথ, এখানে জিআই এবং জিকে,
বর্তমান পরিস্থিতি প্রশ্ন লক্ষ্য করে দেখা যাবে যে জিকে খুব একটা কঠিন আসে না, কিন্তু ম্যাথ জিআইগুলি তেমনভাবে ঘুরে আসে। তাই সময়, টাইম টেকার, তোমাকে তিনটেকেই সমানভাবে, সমান গুরুত্বভাবে তোমাকে কিন্তু ক্যারি করতে হবে, একেবারে সমান গুরুত্বভাবে ক্যারি করতে হবে। আমার কাছে সোজা হিসাব, তুমি ম্যাথে 20 নম্বর তোলো, জিআই 20 নম্বর তোলো, জিকেতেও 20 নম্বর তোলো, তাহলে তোমার টার্গেট স্কোর হচ্ছে 60। ঠিক আছে, আমি দুই ধরনের টার্গেট স্কোর দিলাম, একটা 60 হচ্ছে জেনারেলের জন্য, আর 55 হচ্ছে কাস্টের জন্য। আর মেয়েদের জন্য দিলাম, মেয়েদের এটা ফর মেল, ফিমেলদের জন্য, অর্থাৎ মেয়েদের জন্য অবশ্যই 55 দিলাম জেনারেলের জন্য, আর 50 দিলাম কাস্টের জন্য। তাহলে তুমি অবশ্যই চেষ্টা করো 3 20 60। এবার 60 তুলতে গেলে কেমনভাবে প্রিপারেশন নিতে হবে সেটা কিন্তু একদম বিরাট প্রস্তুতির একটা বিষয় থাকে, প্রতিনিয়ত অঙ্ক আনতে হবে। তুমি একটা নাম্বার যেমন কেমনভাবে প্রস্তুতি আনতে হবে, একদম অঙ্কের প্রথম থেকে শুরু করো, যে প্রথম থেকে শিখো, একেবারে শিখো যে মৌলিক সংখ্যা কাকে বলে। চাকরির পরীক্ষায় প্রথম যেটা শিখতে হয় অঙ্কের ক্ষেত্রে সেটি হচ্ছে সংখ্যা। সেই সংখ্যার মধ্যে প্রথম যেটা শিখতে হয় চাকরির জন্য, তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে। ধরো লেখা আছে যে 163, এই সংখ্যাটা মৌলিক না যৌগিক, আমি কি করে বুঝবো? একেবারে ঝট করে, কিছুই না, খুবই সোজা। তুমি যদি 6 দিয়ে এটাকে ভাগ করো, ঠিক আছে, তাহলে 6 দুগুণে 12, আচ্ছা 4 43, 6 7 42, আর 1, তাহলে 43। এবার এইটা মৌলিক কিনা আমার এই নম্বরটা বলে দেবে, এটাই হচ্ছে ট্রিক। ধরো একটা নম্বর লিখেছো, যে আমার নম্বর লিখেছো 154, এটা যৌগিক সহায়, বুঝতে পারছো? কিন্তু আমি যদি একটা নাম্বারটা লিখি এইটা, তাহলে এই নম্বরটা, যে দেখো ভালো কি বললাম, যে 154 এটি একটি মৌলিক সংখ্যা নয়, দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কি করে বলবে যেটা মৌলিক সংখ্যা নয়? তাহলে চলো আর একবার একটু এটা ভাগ করো 6 দিয়ে, 6 দুগুণে 12, 3 34, 5 7 30, 4 43, তাহলে হচ্ছে তোমার যে 6 7 42, এই যে আবার 1। তাহলে এইগুলো দেখেই বোঝা যায় কেমন কি ট্রিক, বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। এই যে ট্রিক 6 দিয়ে ভাগ করার ট্রিকটা ভালো করে জানতে হবে, তবে তুমি বলতে পারবে এটা মৌলিক না যৌগিক, ঠিক আছে না? তো এই প্রথম থেকে একবার, আমার কথা হলো প্রথম থেকে শেখো। প্রথম থেকে শেখার জন্য অবশ্যই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেখানে তোমার ট্রিক শিখিয়ে দেওয়া হবে, একদম গ্যারান্টি, জাস্ট চোখে দেখে বলে দেবে যে এটা মৌলিক এটা মৌলিক না, একদম ঝট করে বলে দেবে। সেই বিষয়টি জানতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের আবাসিক কোচিংয়ে, যেখানে সুবর্ণ সুযোগ চলছে তোমার জন্য। জয় হিন্দ দোস্ত।